প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হরমোনাল চেঞ্জ এবং ত্বকের উপর এর কী প্রভাব রয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল এর ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শককে শুভ সকাল। যেটি বলছিলাম যে হরমোনাল চেঞ্জ এবং ত্বকের উপরের কি প্রভাব রয়েছে, এটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আসলে আমাদের একটা কনসেপ্ট আছে যে ফিমেল মানেই বিইং হরমোনাল। হরমোনাল চেঞ্জ হয়, এর প্রভাবটা ফিমেলদের ত্বকে এবং স্কিনে আসে। আসলে কিন্তু হরমোনাল চেঞ্জটা ছেলে মেয়ে সবারই হয়, কারণ হরমোনগুলো তো সবারই আছে। আর এর যে পরিবর্তনগুলো হয় বা ইমব্যালেন্স হয়, এর সাথে কিছু ডিজিজ রিলেটেড থাকে আর ত্বকের এবং চুলের উপর ডিরেক্ট কিছু প্রভাব বিস্তার করে। আচ্ছা, যেমন কি কি ধরনের হরমোন কি কি প্রভাব বিস্তার করে যেটি ত্বককে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করছে বা কোনো প্রভাবিত করছে? আমি সবথেকে সাধারণ সমস্যাটা নিয়ে শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে অ্যাকনি বা ব্রণ। আচ্ছা, বয়সন্ধিকালে হয় এবং এটি স্বাভাবিক, ছেলে মেয়ে উভয়েরই হয়। একটা হরমোনাল চেঞ্জের কারণেই তো এই অ্যাকনিটা হয়, কারণ তখন আমাদের যে গ্ল্যান্ডটা আছে সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আর এই টিনেজার যারা, তাদের নিজস্ব কিছু ভুলও এই ব্যাপারটাকে ট্রিগার করে ফেলে। তাদের লাইফস্টাইল, তাদের খাবার দাবার, যেমন এই সময় একটু ভাজা পোড়া খাবারের প্রতি আকর্ষণ থাকে, আর দেখা যায় হেলদি ডায়েটটাকে তারা একটু অ্যাভয়েড করছে বা অনেক সময় স্কিপ করছে, না খেয়েই তারা তাদের স্কুল কলেজে চলে যাচ্ছে, আর স্কিন কেয়ার যেটা প্রপারলি মেনটেন করছে না। সবকিছু মিলে অ্যাকনিটা দেখা দেয়। কিন্তু হরমোনাল বয়সন্ধিতে যে হরমোনাল কারণে আপনার যে অ্যাকনিটা থাকে, এটি কিন্তু খুব সাধারণ একটি জিনিস এবং সময়ের সাথে সাথে এটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। তো এর জন্য সেরকম বিশেষ কিছু কেয়ার নেই, আমাদেরকে করতে হবে বিগিন ফ্রম উইদিন। যেমন এটা মানে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যেহেতু হরমোনাল ব্যাপারটা ইন্টারনাল, আমাকে খাবার দাবার দিয়ে সেটাকে আমি যতখানি কভার করতে পারি। ভাজা পোড়া খাবারটি কম খাবো, আমরা সালফার সমৃদ্ধ খাবার খাবো, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস তো খাবোই। আর এখানে মাছ একটা ভালো কাজ করে, কারণ মাছের স্কিনে যে জিঙ্কটা থাকে, এটি আমাদের ন্যাচারালি ইনফ্লামেশনটাকে কমিয়ে দেবে। আচ্ছা, আর পানি তো আছেই, কারণ আমাদের কোলন, আমাদের লিভারকে ক্লিন রাখার জন্য পানির কোনো মানে বিকল্প নেই। আচ্ছা, আর আরো কিছু পরিবর্তন হতে পারে, সেগুলোর কথাও বলছিলেন আপনি। কি কি ধরনের রয়েছে হরমোনাল চেঞ্জের কারণে? আর এই আমি যেহেতু অ্যাকনিটা শুরু করেছি, অ্যাকনি আরো বয়সন্ধি ছাড়া কিন্তু অন্য কিছুতে হয়, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে ফিমেলদের বেশি হয়, কারণ এখানে আপনার ওভারিতে সিস্ট থাকে, অ্যাকনি থাকে, আর হেয়ার ফল হতে থাকে, আর সাথে আরেকটা উপসর্গ আসে, আনওয়ান্টেড হেয়ার। তো অ্যাকনি ট্রিটমেন্টই আমরা এক্ষেত্রে একটু বিশেষভাবে করব। প্রথমে ন্যাচারাল ওয়েতে তো আমরা যাবই, গো ফর ন্যাচারাল ওয়ে, কিন্তু অ্যাকনির জন্য কিছু মেডিকেটেড ট্রিটমেন্ট এখানে দরকার হয় এই কারণে যেটার জন্য হচ্ছে। আর হরমোনাল ইমব্যালেন্স যেহেতু হচ্ছে, ওটাকে ব্যালেন্স করতে হবে আমাকে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট দেখিয়ে। আর আনওয়ান্টেড যে হেয়ারটি থাকে, সেটিকেও আমরা কমাতে হবে হরমোনটাকে একটা নির্দিষ্ট লেভেলে এনে রেগুলেশনের মাধ্যমে। আর এরপরেও আনওয়ান্টেড হেয়ার যদি আমার কন্ট্রোলে না আসে, তখন আমাদের হেয়ার লেজার রিমুভালের মাধ্যমে সেটিকে কমাতে হবে, কারণ কসমেটিক পারপাসটা তো অনেক বড় একটা ইস্যু, অবশ্যই, বিশেষ করে মেয়েদের জন্য। তারপর হরমোনাল চেঞ্জের জন্য আপনি আরো কিছু কথা বলেছিলেন আমাদের, যে আরো কিছু রয়েছে যেটাতে স্কিন এফেক্টেড হবে। আর কিছু কি রয়েছে এর বাইরে? সবথেকে বার্নিং ইস্যু হচ্ছে এইজিং। এইজিংটা সময়ের সাথে বয়স বাড়বে, এটি কিন্তু স্বাভাবিক, কিন্তু আমার হরমোনাল ইমব্যালেন্সের কারণে এইজিং এর সাইনগুলো কিন্তু আগেই ভিজিবল হয়ে যায়। আর সময়ের সাথে সাথে কিন্তু আমার এস্ট্রোজেন লেভেলটা কমতে থাকে। অনেকের ক্ষেত্রে এইজিংটা একটু তাড়াতাড়ি আসে, এইজিং এর যে বায়োলজিক্যাল এইজ সেগুলো, সেক্ষেত্রে আসলে সেখানে হরমোনাল কিন্তু একটা বড় ইস্যু। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে হরমোন লেভেলটাকে নরমাল লেভেলে নিয়ে আসতে হবে একটি ব্যালেন্স লাইফস্টাইলের মাধ্যমে। আচ্ছা, আমার যে নিউট্রিশন গ্যাপটা আছে সেটাকে ফিল আপ করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিশন রিচ ফুড দিয়ে। আর সাপ্লিমেন্ট যদি লাগে, অবশ্যই আমি সাপ্লিমেন্ট নেব। এখানে ইভিনিং প্রিমরোজ অয়েল এবং চাস্ট বেরি এক্সট্রাক্ট এক্সেলেন্ট সাপ্লিমেন্ট, এগুলো ন্যাচারাল, কিন্তু আমাদের হরমোনকে একটা নরমাল লেভেলে নিয়ে আসে। আর হরমোন যখন আমার কন্ট্রোলে থাকবে, তখন কিন্তু আমার শরীরও ভালো থাকবে,
আর আমার স্কিন আর হেয়ারও একটা রিজেনারেটিভ মানে ন্যাচারালি সেটি রিগ্রোথ হতে থাকবে। আচ্ছা আচ্ছা, ওবেসিটি একটি বড় সমস্যা আমি যতদূর জানি, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? থাইরয়েড হরমোনের সাথে ওবেসিটির একটি ব্যাপার আছে, আর হরমোনাল ইমব্যালেন্সে আমাদের যেটি হয় যে ডিপ্রেশনে চলে যায়, মুড সুইং হয়ে যায়, তখন কিন্তু ন্যাচারালি আমাদের একটা ওয়েট গেইন টেন্ডেন্সি থেকে যায়। থাইরয়েড যদি প্রবলেম থাকে, অনেক সময় পেশেন্ট আসে যে আমার হঠাৎ করে খুব ওয়েট গেইন হচ্ছে কিন্তু আমি কন্ট্রোলে করতে পারছি না, কিন্তু আমি সেরকম খাচ্ছি না, তখন তাকে দেখা যায় হয় তার ক্যালোরি বার্ন করছে না, এবং অনেক সময় আমরা হরমোন অ্যানালাইজ করে দেখি যে তার হাইপোথাইরয়েডের একটা প্রবলেম থাকতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ওইটা কারেকশনের জন্য আপনারা পরামর্শ দেন। তবে সব ক্ষেত্রেই দেখা গেল লাইফস্টাইল মডিফিকেশনের দিকে আপনাদের একটা জোর থাকে। কি ধরনের পরামর্শ সেক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন যাতে করে এই জাতীয় চেঞ্জগুলোর সাথে যাতে নিজেদেরকে তারা ব্যালেন্স করতে পারে এবং যাতে এই ক্ষতিকর প্রভাবগুলো থেকে নিজেদের দূরে রাখতে পারে? হরমোনকে একটা নর্মাল লেভেলে আনার জন্য আমাকে প্রথমে মেনটেন করতে হবে আমার ফুড হ্যাবিট, পারফেক্ট মিল প্ল্যান, যেটিতে আমি সুগার, স্টার্চ এবং কার্ব ফুড কিন্তু আমার হরমোনগুলোকে বাড়িয়ে কমিয়ে দেয়। র্যাপিড ফ্লাকচুয়েশনের যে ব্যাপারটা হয় আমার নর্মাল লেভেলে থাকে না, তো ফুড হ্যাবিটে আমি সেখানে রিপ্লেস করব আমি হেলদি ডায়েট দিয়ে, প্রোটিন বেসড এবং নিউট্রিশন, গুড নিউট্রিশন, যেখানে আমি ভিটামিন, মিনারেলস এগুলো নিয়ে আসতে পারি। সাপ্লিমেন্টের কথা একটু আগেই বললাম যে ইভিনিং প্রিমরোজ অয়েল বা ওমেগা 3 এখানে এক্সেলেন্ট ভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আমি যেটি করব আমার ক্যালোরি বার্ন করতে হবে এবং সেটা হেলদি ওয়েতে, এক্সারসাইজের মাধ্যমে। হাঁটতে হবে অবশ্যই, হাঁটা, জগিং বলতে পারেন, ইয়োগা করতে পারেন, সুইমিং করতে পারেন, আপনি যেভাবে কমফোর্টেবল, আপনার জন্য যেটি কনভিনিয়েন্ট। মোট কথা ক্যালোরিটা বার্ন করতে হবে। আর এখন কিন্তু আমি হরমোনকে একটা সুন্দর লেভেলে নিয়ে আসতে পারি, নতুন একটি আমরা বলি যেটি আগেও ছিল কিন্তু এখন এটির স্লোগান অনেক শোনা যায়, বাষ্প স্নান মানে স্টিম বাথ। আচ্ছা, এটি আসলেই খুব উপকারী সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে, আমাদের টক্সিনকে দূর করে, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং হরমোনকে কন্ট্রোলে নিয়ে আসে। হরমোনাল চেঞ্জের কারণে হেয়ার বা চুলের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি শুরুতেই যেটি বলেছি যে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে হরমোনাল ইমব্যালেন্সটা একটা বড় ফ্যাক্টর। এখানে হেয়ারটাও, সেখানে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়, মেল এবং ফিমেল বোথ প্যাটার্ন। আচ্ছা, তার মানে কি, এর মানে কি? আপনি একটি কঠিন টার্ম বলে ফেলেন, কিন্তু আমাদের দর্শকদের জন্য কঠিন লাগবে। হেয়ার ফল তো একটি সাধারণ সমস্যা। অ্যালোপেশিয়া মানে হচ্ছে চুল পড়ে যাওয়া, চুল পড়ে যাচ্ছে, মানে হেয়ার ফল তো সাধারণ সমস্যা। অনেক পেশেন্ট আমার কাছে আসে, যে ফিমেল পেশেন্টের দিয়ে শুরু করছি, যে আমার সিথিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, চামচের মতো হয়ে যাচ্ছে, মানে স্প্রেড করে যাচ্ছে। ছেলেরা এসে বলে যে আমার হেয়ার ছিল 2 বছর আগে ঠিকঠাক ছিল, আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, মানে ফ্রন্টাল হেয়ার লাইন থেকে পিছনে যাচ্ছে। এটি কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার একটি সিম্পটম। আর এখানে সবথেকে বেশি ফ্যাক্টর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আচ্ছা, এটি কি কোনো বিশেষ বয়সের কারো হতে পারে? এটি বয়সের সাথে সাথে একটা ফ্যাক্টর আছে, সাথে স্ট্রেস একটি ব্যাপার আছে, জেনেটিক ব্যাপার আছে। আর ফিমেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটা যদি বেশি হয়ে যায় তখন সেটি কিন্তু আমাদের কিউটেনিয়াস সার্কুলেশনে চলে যায়। সার্কুলেশনে যখন চলে যায় তখনই এই অ্যালোপেশিয়াটা দেখা দেয়। আচ্ছা, এখন এলোপেশিয়ার জন্য আমাকে সাপ্লিমেন্ট নিতে হবে, বায়োটিন প্যান্টোথেনিক অ্যাসিড। আমরা টপিক্যাল মিনক্সিডিল অ্যাপ্লাই করতে পারি, যেটি ভেসোডাইলেটর হিসেবে কাজ করে। আর ফটো বায়োস্টিমুলেটর হিসেবে আমরা লেজার নিতে পারি, যেটি আমাদের ব্লাড ভেসেল বা ফলিকলকে এনার্জাইজ করবে। কারণ হরমোনাল ইমব্যালেন্সের সাথে সাথে কিন্তু ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো এনার্জাইজ থাকছে না, উইক হয়ে যাচ্ছে। মানে কি এই চুল পড়াটাকে কমিয়ে তো দিচ্ছেনি, সাথে সাথে নতুন চুল যাতে গজায় তার কি কোনো ব্যবস্থা থাকে কিনা? আমরা যে প্রসিডিউরগুলো করছি তার সাথে সম্ভাবনা আছে, কিন্তু শুরুতেই আমাকে আসতে হবে। মানে এলোপেশিয়া মানে আমার চুল যখন পড়ছে, আমি যখনই নোটিস করব তখনই আমার ট্রিটমেন্ট নিতে হবে। কারণ এটি যখন আমার কন্ট্রোলের বাইরে চলে আসে তখন কিন্তু রিগ্রোথ করাটা, কারণ এটা পার্মানেন্ট একটা ফলিকুলার অ্যাট্রফি করে ফেলে, তখন রিগ্রোথ হওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। আর অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সবথেকে ভালো ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি। কি করেন এতে? এখানে আমাদের নিজেদের শরীরে ব্লাড নিয়ে সেটিকে সেন্ট্রিফিউজ করে আমরা স্কাল্পে অ্যাপ্লাই করে স্কাল্পে একটি হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করি। আচ্ছা, চমৎকার। এটি করছেন আপনারা? এটি ভীষণ প্রমিসিং এবং চ্যালেঞ্জিং। আচ্ছা আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন এতে? প্রথম 2-3টি সেশনের পরে পেশেন্ট এসে বলে যে তার হেয়ার ফল বন্ধ হয়ে গেছে, তার যদি ড্যান্ড্রাফ থাকে সেটিও কমে গেছে, এবং তারপর রিগ্রোথের জন্য আরো কিছু সেশনের দরকার হয়। ও মানে কয়েকটি সেশন দরকার হয়। আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করে কিসের উপরে আসলে কয়টি সেশন দরকার? সেটি কি এইজ বা কতখানি সমস্যা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে?
আসলে এইজ তো একটা বড় ফ্যাক্টর, কারণ 15 থেকে 20 বছর পর্যন্ত আমার এই গ্ল্যান্ডগুলো একটু হাইপার অ্যাক্টিভ থাকে, 20 থেকে 30 বছর পর্যন্ত হরমোনাল লেভেলটা আমার একটা নর্মালে থাকে, 30 এর পরে কিন্তু এটি আবার ফ্ল্যাকচুয়েশন হয়, ইমব্যালেন্স হয়। তো আমার 20 থেকে 30 এর মধ্যে যদি আমার এলোপেশিয়াটা হয়, এই সময় আসলে রেজাল্টের ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। পরামর্শ কি থাকবে আপনার, যারা সাধারণ দর্শক আছে, রোগী আছে, ইতিমধ্যেই যাদের এই জাতীয় সমস্যা শুরু হয়ে গেছে, তারা আসলে কি করবে এখন? আমি টোটাল হরমোনাল ইমব্যালেন্স থেকে একটা ব্যালেন্স আমার নর্মাল হরমোন লেভেলে আনার জন্য ব্যালেন্স লাইফ লিড করা, পরিমিত ঘুমানো, এক্সারসাইজ বা ফিটনেস প্রায়োরিটি দেওয়া, আর কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আর এরপরেও যদি আমার সবকিছু আমার কন্ট্রোলের বাইরে যায়, তখন আমি অবশ্যই একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পরামর্শ দিবেন। এবং আপনারা তো আছেনই, আশা করছি আপনার এই পরামর্শগুলো যাদের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হরমোনাল চেঞ্জ এবং তার সাথে ত্বকের বা স্কিনের কি কি ক্ষতিকর প্রভাব রয়েছে তার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, দিস ইজ ডেফিনেটলি ইজ খুব অ্যালার্মিং। WHO যে হিসাব 2012-এ আমাদের যে ক্যান্সার রেট, সেটা 2030-তে 70% ইনক্রিজ করবে। আর এই মুহূর্তে বাংলাদেশে প্রতিদিন 330 জনের উপরে ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, অল ক্যান্সার। তো আমরা এটা যদি 70% বেড়ে যায়, তাহলে আমাদের যে সোসাইটিতে এই দেশের উপর যে লোড পড়বে, এটার জন্য এটা একটা অ্যালার্মিং ব্যাপার। আমরা বাড়ছে কেন, কি কারণ বলে মনে হয় আপনার? এটা হতে পারে যে মোর আরবানাইজেশন, মোর কেমিক্যাল ইউজ, মোর পলিউশন, ন্যাচারাল জিনিসগুলোকে আমরা প্রিজার্ভ করার জন্য অনেক কিছু ইউজ করতেছি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।